এক মহিলা জেলের ভেতরেই সন্তানের জন্ম দেয়। ছেলেও মায়ের সাথে জেলেই বড় হতে থাকে। একদিন জেল থেকে তারা ছাড়া পায়, তবে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তারা ছদ্মবেশ ধারণ করে। মহিলা কিছুদিন পরপরই জায়গা, নাম, ঠিকানা সব চেঞ্জ করে ফেলে। এক ভয়াবহ এবং ট্রমাটাইজ শৈশবের মধ্য দিয়ে ছেলেটার জীবন কাটতে থাকে। কিন্তু মহিলা ঠিক কোন সত্য বা বিপদ থেকে নিজেদের লুকাতে চাইছিল, সেই রহস্যের সমাধান হবার আগেই আবারও তারা বড়সড় বিপদে ফেসে যায়। ফলে আলাদা হয়ে যায় মা ছেলে। অনেক বছর পরে ছেলে আবারও ফিরে আসে মায়ের খোঁজে, কিন্তু ততদিনে অনেক কিছুই বদলে গেছে। শুধু বদলায়নি পুরনো শত্রুরা। শেষ পর্যন্ত ছেলে কি মাকে খুঁজে পাবে? তাদের রহস্যভরা জীবনের শেষ কি হবে কখনো? জানতে হলে আসুন শুনে আসি মালায়ালাম সিনেমা বালান্দা বয়ের গল্পটি। 5 বছর জেল খাটার পরে আজ মা ছেলের জেলের শেষ দিন। প্রতিদিনের মতো মা আজও ছেলেকে গল্প শোনায়। গল্প শোনানোর পরে ছেলেকে গোসল করিয়ে দুজনে রেডি হয়ে নেয়। তারা চুপচাপ বেরিয়ে যাচ্ছিল। তবে যাবার সময়ে তারা এক প্রভাবশালী কয়েদি সামনাথাকে দেখে তার দিকে এগিয়ে যায়। সামনাথার সামনে মহিলা বেশ অস্বস্তি বোধ করছিল। সামনাথা বলে, আমাকে না বলেই চলে যাচ্ছিলি? তোর সাজা কমানোর জন্য আমি কত কিনা করেছি। এছাড়া সামনাথা তার লয়ারের ফিস দিয়েছে, জেলের ভেতরের সব বিপদ থেকে প্রোটেক্টও করেছে। তবে এসবের বিনিময়ে সামনাথা কোনো টাকা চায় না। কিছুদিন পরে সামনাথাও ছাড়া পাবে। তখন সে অন্য উপায়ে সব উসুল করে নেবে। সে মহিলাকে নিজের ফোন নম্বর দিয়ে পরবর্তীতে ফোন করে দেখা করতে বলে। তবে মহিলা ফোন নম্বর নিতে তেমন আগ্রহী ছিল না। সে জানত সামনাথার কোনো কুমতলব আছে। তবুও সামনাথার এক অ্যাসিস্ট্যান্ট কয়েদি মহিলার ছেলের পকেটে ফোন নম্বর লেখা চিরকুটটা ঢুকিয়ে দেয়। এরপরে মা ছেলে ছাড়পত্রের জন্য জেলারের কাছে যায়। জেলার মহিলাকে তার জিনিসপত্র এবং জেলের ভেতরে ইনকাম হওয়া টাকাগুলো দেয়। সেই সাথে একটা এনজিওর কার্ড দিয়ে সেখানে দেখা করতে বলে। পাশাপাশি সতর্ক করে দেয় সে যেন আর উল্টাপাল্টা কিছু না করে, কারণ তার অপরাধের শাস্তি তার বাচ্চা ছেলেটাকেও এতদিন পেতে হয়েছে। মহিলা ঘাড় নাড়িয়ে এরপরে বিদায় নিয়ে ছেলেকে সাথে করে জেল থেকে বেরিয়ে যায়। বাইরে আসতেই তারা এনজিওর কার্ড এবং সামনাথার ফোন নম্বর ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে ছেলেটা একটা কুকুর দেখে জিজ্ঞেস করে, এটা কি নেতানিয়াহু? তার মা কারেকশন করে দেয়, এটা একটা কুকুর। জন্মের পর থেকেই ছেলেটা জেলের ভেতরে মায়ের সাথেই ছিল। তার জানার দুনিয়া ততটুকুই, যতটুকু তার মায়ের কাছে গল্পে শুনেছে। তো ওরা কিছুক্ষণ একটা বাস স্টপে বসে থাকে। একটা বাস পেয়ে সেটাতে উঠে যায়। বাসের গায়ে একটা লাভ শেপের মাঝে তীর চিহ্ন দেওয়া ড্রয়িং ছিল। ছেলেটা মাকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে মহিলা অস্বস্তি বোধ করে এবং পরে জানাবে বলে ব্যাপারটা এড়িয়ে যায়। এই সময় বাসের কন্ডাক্টর এসে জানতে চায় ওরা কোথায় যাবে। মহিলা সহসাই কিছু বলতে পারে না, কারণ সে তো গন্তব্যহীন, কোথায় যাবে কিছুই জানে না। তারা অজানা একটা বাস স্টপে নেমে পড়ে এবং একটা হোটেলে খেতে ঢোকে। হোটেল মালিক বয়স এবং অসুস্থতার ভারে ঠিকমতো কাজ করতে পারে না। তার হোটেলেরও বেহাল দশা। কাস্টমার কয়েকবার করে সস চাইলে সে সস দিতে গিয়ে সসের পুরো বাটিটাই উল্টে ফেলে। এরকম প্রায় প্রতিদিনই হয়। মা ছেলে খাওয়া শেষে লোকটার সামনে গেলে সে জানায় ওদের 170 টাকা বিল হয়েছে। মহিলা জানায় তাদের কাছে টাকা নেই, খুব খিদে পেয়েছিল তাই ওরা খেতে বসে গিয়েছিল। দুজনের অসহায়ত্ব দেখে লোকটা আর কিছু না বলে চলে যাবার পারমিশন দেয়। তবে মহিলা লোকটার হোটেলে একটা কাজের জন্য আবদার করে। লোকটা জানায় ইনকাম যা হয় সে বাড়িতে কানা করেও নিয়ে যেতে পারে না, কর্মচারীর বেতন দেবে কিভাবে। মহিলা বলে তাদের বেতন দেওয়া লাগবে না, তাদেরকে শুধু একটু খেতে দিলেই হবে। রাতে প্রয়োজনে তারা হোটেলের বেঞ্চেই ঘুমাবে। লোকটা ওদের পরিচয় জিজ্ঞেস করলে মহিলা নিজের নাম ইন্দু এবং ছেলের নাম অভিজিৎ কুমার বলে পরিচয় দেয়। ছেলে মায়ের মুখে নামটা শুনে দ্রুত মুখস্থ করে নেয়। ইন্দু নিজের অসহায়ত্ব চেহারা কণ্ঠে ফুটিয়ে তুলে বলে তার স্বামী চা বাগানে কাজ করত, হাতির আক্রমণে সে মারা গেছে। এরপর থেকে একা মা ছেলেকে নিয়ে সে দুর্দশায় আছে। ইন্দুর দুর্দশার গল্প শোনার পরেও লোকটা জানায় তার এখানে দেবার মতো কাজ নেই। তাই হতাশ হয়ে ইন্দু ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। তবে সে একবারে চলে যায় না। পরের দিন বৃদ্ধ হোটেলে আসার আগেই সে হোটেল চালু করে এবং খাবার বানিয়ে সাজিয়ে রাখে। ইন্দুর রান্নার হাত ভালো হওয়ায় সেদিন কাস্টমারও অনেক আসে, ফলে বিক্রি বাট্টাও ভালো হয়। হোটেলওয়ালা হোটেলে এসে এত কাস্টমার দেখে বেশ অবাক হয়ে যায়। সে ক্যাশ বক্স খুলে আরও বেশি খুশি হয়, কারণ এত টাকা আগে কখনো তার ক্যাশ বক্সে জমেনি। তাই এদিন থেকে সে ইন্দুকে কাজে রেখে দেয়। ইন্দুও বেশ মানিয়ে নেয় এবং হোটেলের চেহারাই বদলে দেয়। একদিন এক ড্রাইভারের নজর ইন্দুর ওপরে পড়ে। সে হোটেলওয়ালার কাছে
ইন্দুর নাম ঠিকানা জানতে চায়। লোকটা ড্রাইভারকে ইন্দুর নাম বললেও বাকি ডিটেলস আর কিছু বলে না। এখানে ইন্দুকে রাখা রিস্ক হবে ভেবে লোকটা তাকে বাড়িতে জায়গা দেবার সিদ্ধান্ত নেয়। সে ইন্দুকে চাবি দিয়ে সরাসরি বাড়িতে চলে যেতে বলে। সেখানে ইন্দু, তার মেয়ে এবং অভিজিৎ নাতির পরিচয় থাকবে। এতটা সুযোগ পেয়েও ইন্দু তা গ্রহণ করে না। বৃদ্ধ বাড়ি গিয়ে ইন্দুকে না পেয়ে হোটেলে খুঁজতে আসে, কিন্তু ইন্দু হোটেলেও ছিল না। সে চাবিটা বেঞ্চের ওপরে রেখে কোথাও চলে গেছে। অভিজিৎ মাকে বলে তারা হোটেলওয়ালা দাদুর ওখানে থাকলো না কেন। ইন্দু জানায়, আমাদের জন্য আমরা নিজেরাই যথেষ্ট, অন্যের সাহায্যের প্রয়োজন নেই। এরপরে তারা লঞ্চে করে অন্য জায়গায় শিফট করে। অভিজিৎ মাকে তাদের নতুন আইডেন্টিটি জিজ্ঞেস করলে সে ছেলের কানে তার নতুন নামটা বলে দেয়। মানে জেল থেকে বের হবার আগে মহিলা ছেলেকে গল্পের ছলে সব রকম ট্রেনিং দিয়ে রেখেছে। স্বাভাবিক দুনিয়ায় ফিরে তারা কোথাও স্থায়ী হবে না, তাদের আসল কোনো পরিচয় থাকবে না, তারা বাঁচবে স্বাধীন হয়ে। যাই হোক, এবার ইন্দু একটা খ্রিস্টান মিশনারিতে কাজ নেয়। সেখানে কিছুদিন কাজের পরে একটা সিনেমা হলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নেয়, তবে সেখান থেকে বের করে দেয় তার আইডেন্টিটি কার্ড ছিল না বলে। এরপরে ইন্দু একটা শোপিসের দোকানে কাজ নিলে একজন তার দিকে বদনজর দেয়। এতে ইন্দু তাকে মেরে রক্তাক্ত করে সেখান থেকেও অন্যত্র শিফট করে। ছেলেটারও মায়ের সাথে এভাবে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। জেলে ইন্দু ছেলেকে অনেক গল্প শুনিয়েছে, সেই গল্পগুলো ঠিক এরকমই ছিল। তাই অভিজিতের কাছে মনে হচ্ছিল সে মায়ের গল্পের কাহিনী বাস্তবে দেখতে পাচ্ছে। তাই সে মাকে জিজ্ঞেস করে তারা এরকম আর কতগুলো কাহিনী শিখবে। ইন্দু জানায় এখনও অনেক কাহিনী শেখা বাকি আছে। এবার ইন্দু একটা হস্তশিল্পের মিলে কাজ নেয়, তবে সেখানে থাকাকালীন অভিজিৎকে এক পুলিশের সাথে কথা বলতে দেখে ইন্দু সতর্ক করে দেয় অভিজিৎ যেন কারোর সাথে কথাবার্তা না বলে, বিশেষ করে পুলিশের থেকে যেন সবসময় দূরে থাকে। অভিজিতের ভুলের জন্য ইন্দু এই জায়গাটাও চেঞ্জ করে অন্যত্র শিফট করে। নতুন একটা কারখানায় কাজ নেবার পরে সেখানে আবার তার জন্য বিয়ের প্রপোজাল আসে। লোকটা ইন্দু এবং তার ছেলে দুজনেরই দায়িত্ব নেবার প্রতিশ্রুতি দেয়, তবে সংসারে ইন্দু কখনোই স্থায়ী হবে না, তাই প্রপোজাল রিজেক্ট করে দেয়। একদিন ইন্দু কাজ শেষে কারখানা থেকে বের হচ্ছিল, তখন তার সেই ড্রাইভারের সাথে দেখা হয়ে যায়। হোটেলে যে ড্রাইভার তার ওপরে নজর দিয়েছিল আর কি। ইন্দু তাকে এড়িয়ে পার হয়ে যাবার চেষ্টা করে, তবুও ড্রাইভার তাকে দেখতে পায় এবং চিনে ফেলে। ড্রাইভার তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি না হোটেলে কাজ করতে? ইন্দু মাথা নেড়ে না উত্তর দেয়। এ সময় আবার অভিজিৎ ছুটে মায়ের কাছে আসে। এতে ড্রাইভারের সন্দেহ আরও বেড়ে যায়। ড্রাইভার ইন্দুকে জিজ্ঞেস করে আগে সে কোথায় কাজ করত। ইন্দু জানায় এর আগে সে কোথাও কাজ করেনি, কারণ কাজ করার প্রয়োজন ছিল না। ড্রাইভার এবার ওদের নাম জিজ্ঞেস করলে ইন্দু নিজের নাম মেরি এবং অভিজিতের নাম বেনি বলে পরিচয় দেয়। বন্ধুরা, একটা জিনিস ক্লিয়ার করি, যেহেতু মা ছেলের স্থায়ী কোনো নাম নেই, তাই ওদের নাম চেঞ্জ হবার সাথে সাথে আমরাও ওদেরকে নতুন নামই ডাকবো। তো যাই হোক, বেনি কিছুটা দূরে খেলতে চলে গেলে ড্রাইভার মেরিকে জেরা শুরু করে। সে মেরির স্বামীর নাম, স্বামী কি করত, তাদের আগের বাড়ি কেমন ছিল, বাড়ির রং কী ছিল, এসব জিজ্ঞেস করে। এরপরে এগিয়ে গিয়ে বেনিকেও একই প্রশ্নগুলো করে যাচাই করে মেরি ঠিক বলছে কিনা। তবে ড্রাইভারকে অবাক করে দিয়ে বেনিও ঠিক মায়ের মতো সব প্রশ্নের একই রকম উত্তর দেয়। তার কথা বলার ধরনে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে সে মিথ্যা বলছে। ড্রাইভারের সাথে ওয়ার্কশপের সুপারভাইজারও ছিল। এবার সে ড্রাইভারের ওপরে বিরক্ত হয়, তাকে টেনে সরিয়ে নিয়ে যায় আর মেরির কাছে ক্ষমা চেয়ে বলে ওই ড্রাইভারটা আস্ত পাগল। মেরি যেন কিছু মনে না করে এবং আগামীকাল থেকে কন্টিনিউ কাজে আসে। তবে মেরি আর ওখানে কাজে যায় না। ওরা আবার নাম বদলে ভান্দানা এবং মধু নামে একটা বাড়িতে কাজ নেয়। বাড়ির মালিকিন মহিলা খুবই ভালো ছিল। তার নিজেরও মধুর বয়সী একটা ছেলে ছিল। সে দুটো ছেলেকেই প্রায় সমান নজরে দেখত। সে নিজের ছেলে বাসুদেবের জন্য দুধ গরম করতে বললে মধুকেও এক গ্লাস দুধ দিতে বলে। রাতে মহিলা ভান্দানাকে বাসুদেবের ডকুমেন্টসগুলো দিয়ে সেগুলো আগামীকাল ফটোকপি করে রাখতে বলে। পরের দিন ভান্দানা কাগজপত্র ফটোকপি করে এনে দেখে বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়ে আছে। সে ভেতরে গিয়ে জানতে পারে যে অটোতে করে বাসুদেব রোজ স্কুলে যায় সেই অটোটা অ্যাক্সিডেন্ট করে বাসুদেব মারা গেছে। এই ঘটনার পরে ভান্দানা এই বাড়িটাও ত্যাগ করে ছেলেকে নিয়ে অন্যত্র শিফট করার সিদ্ধান্ত নেয়। তারা অন্য কোথাও যাওয়ার জন্য বাস টার্মিনালে বসেছিল। তখন ভান্দানা মধুকে পাশের দোকান থেকে খাবার এনে দেয়। কাছেই সে একটা পাগলিকে দেখে তাকে খাবার দিতে গিয়ে দেখে তার কাছে একটা আইডি কার্ড আছে। সে পাগলির কাছ থেকে খাবারের বিনিময়ে আইডি কার্ডটা নিয়ে নেয়। এতে সে নিজেও যেমন নতুন পরিচয় পেয়ে যায়,
আবার বাসুদেবের ডকুমেন্টস যেহেতু ফটোকপির জন্য তার কাছে ছিল, তাই বাসুদেবের ডিটেলস মডিফাই করে সেই পরিচয় ছেলেকে দিয়ে দেয়। এতে মা ছেলের নতুন নাম হয় শার্লিন এবং বাসুদেব। শার্লিন পত্রিকাতে বিজ্ঞাপন দেখে একজন ব্রোকারকে ফোন করলে ব্রোকার তাকে এক বৃদ্ধার বাড়িতে কাজ পাইয়ে দেয়। শার্লিন ঠিকানা নিয়ে বৃদ্ধার বাড়িতে চলে যায়। ব্রোকার তাকে আগেই জানিয়ে রেখেছিল বৃদ্ধা বাড়িতে একাই থাকে, তার ছেলে থাকে ইংল্যান্ডে। বেলা 1টার সময়ে সে ইংল্যান্ড থেকে ফোন করে শার্লিনকে বাকি ইনস্ট্রাকশন দিয়ে দেবে। এছাড়া ব্রোকার শার্লিনকে সতর্ক করে দিয়েছিল বৃদ্ধা খুব রাগী, তাই তাকে যেন খুব সাবধানে ডিল করে। তো দরজার সামনে দাঁড়িয়ে শার্লিন ভদ্রতাবশত দরজায় কয়েকবার টোকা মারে, তবে কেউ দরজা না খোলায় শার্লিন বাসুদেবকে নিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে সে দেখে বৃদ্ধা একটা রুমে দরজা খোলা রেখেই নাক ডেকে ঘুমাচ্ছে। এ সময় টেলিফোনটা বেজে ওঠে। যেহেতু বৃদ্ধা ঘুমাচ্ছে, আবার আশেপাশেও কাউকে দেখতে না পেয়ে শার্লিন নিজেই টেলিফোনটা রিসিভ করে। টেলিফোন করেছিল বৃদ্ধার ছেলে জোসেফ। জোসেফ শার্লিনকে সতর্ক করে বলে তার মায়ের মাথার একটু তার ছেঁড়া, তাকে হ্যান্ডেল করা খুবই কঠিন, তাই শার্লিন যেন এখানে সেভাবেই কাজ করে। জোসেফ জানতে চায় শার্লিন এর আগে কোথায় কাজ করত। শার্লিন জানায় সে একটা বৃদ্ধাশ্রমে কাজ করত। বৃদ্ধাশ্রম বলার কারণ এতে তার উপরে জোসেফের ভরসা জন্মাবে। আগেও যেহেতু তার বৃদ্ধ বৃদ্ধাদের সামলানোর অভিজ্ঞতা আছে, তাই এবারও সে ভালোই সামলে নিতে পারবে। এই জন্য জোসেফ আর শার্লিনকে কিছু জিজ্ঞেস না করে বলে শার্লিন চাইলে এখানে যে কোনো রুম থাকার জন্য ইউজ করতে পারে। আর জানিয়ে রাখে সে প্রতিদিন এই টাইমে কল করে মায়ের খোঁজ খবর নেবে। তো যাই হোক, শার্লিন ফোন রেখে পেছনে তাকিয়ে দেখে বৃদ্ধা ঘুম থেকে উঠে হুইল চেয়ারে করে সেখানে চলে এসেছে। বৃদ্ধার চেহারাতেই তার রাগ ফুটে উঠেছিল। এছাড়া সে হাতে একটা বন্দুকও ধরেছিল। সে অমায়িক দুর্ব্যবহারের সাথে জিজ্ঞেস করে, কে রে তুই? তোকে ওই ব্রোকারটা পাঠিয়েছে তাই না? আমি অপেক্ষা করছি বদমাসটাকে কখন আমার বন্দুকের নলের সামনে পাবো। শার্লিন রিকোয়েস্ট করে বলে, আমাদের কিছু করিয়েন না, আমাদের কোনো দোষ নেই। বৃদ্ধা জিজ্ঞেস করে শার্লিনের স্বামী কি করে। শার্লিন জানায় তার স্বামী মারা গেছে। এটা শুনে বৃদ্ধা ফট করে বলে, ভালোই হয়েছে। শার্লিন অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ সব জায়গাতেই সে স্বামী মরে গেছে বলেই পরিচয় দেয়। এতে সহজেই সবার সিম্প্যাথি পাওয়া যায়। তো বৃদ্ধা ঝাড়ি মেরে তাকে দ্রুত খাবার বানাতে বলে। শার্লিন খাবার বানানোর সময়ে বৃদ্ধাও কিচেনেই বসেছিল। বাসুদেব অবাক হয়ে বৃদ্ধার খাওয়া দেখে। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে কেমন দানবের মতো করে খাবার খাচ্ছিল। রাতে বাসুদেব মাকে জিজ্ঞেস করে, বুড়ি আমাদের সাথে কিছু করবে না তো? শার্লিন জানায় সে এখনই বলতে পারছে না। বাসুদেব আবারও জানতে চায় তারা বুড়ির ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা। শার্লিন জানায় পরিস্থিতি বুঝে তারা ব্যবস্থা নেবে। মা ছেলে গল্প করছিল। এ সময় বৃদ্ধার রুম থেকে ঘণ্টার আওয়াজ শুনে শার্লিন ছুটে গিয়ে দেখে বৃদ্ধার শ্বাসকষ্ট হচ্ছে। সে দ্রুত ইনহেলার খুঁজে বৃদ্ধাকে দিলে বৃদ্ধা শ্বাসকষ্ট থেকে রিলিফ পায়। পরদিন সকালে শার্লিন বৃদ্ধাকে জিজ্ঞেস করে, আপনি নাকি কারোর সাথে কথা বলেন না? বৃদ্ধা রেগেমেগে বলে এর কারণ তার বদমাস ছেলে। তার স্বামী সাচ্চা দেশপ্রেমিক ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল এবং অনেক ইংরেজদের মেরেছিল। অথচ তার ছেলে সে ব্রিটিশদের দেশে গিয়ে ওদের গোলামি করছে। তো সে রাগ করবে না তো কি করবে? শার্লিন জানতে চায় বৃদ্ধা নিজের আপন ছেলের সাথে 15 বছর কথা না বলে কিভাবে আছে। বৃদ্ধা এবার নিজের জীবনের করুণ কাহিনী শোনায়। স্বাধীনতা যুদ্ধের সময়ে তার স্বামীকে খুঁজে না পেয়ে পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছিল। ব্যারাকে আটকে রেখে তাকে অকথ্য নির্যাতন চালানো হয়, এমনকি তাকে প্রস্রাব খেতে পর্যন্ত বাধ্য করেছিল। টর্চারের কোনো উপায় বাদ রাখেনি। এত টর্চারের পরেও সে একবারের জন্য মুখ খোলেনি। পুরো ইংরেজ বাহিনী যেখানে তাকে মুখ খোলাতে পারেনি, সেখানে নিজের ছেলে কিভাবে তাকে কথা বলার জন্য মুখ খোলাবে? তো বৃদ্ধার দৃঢ়তা দেখে শার্লিন আর কিছু জিজ্ঞেস করে না। পরের দিন শার্লিন বাসুদেবের ডকুমেন্টস নিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করায়। যদিও ডকুমেন্টস অনুযায়ী বাসুদেবের ঠিকানা অনেক দূরে, তাই শার্লিন জানায় সে এখানে মায়ের বাড়িতে থাকে, তাই টিচাররা সন্দেহ করে না। স্কুল থেকে ফিরে বাসুদেব দেখে বৃদ্ধা বন্দুক পরিষ্কার করছে। বাসুদেব জিজ্ঞেস করে, আপনি কি আমাদের গুলি করে মেরে ফেলবেন? বৃদ্ধা উত্তর দেয়, এখনো ভেবে দেখিনি, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই গুলি চালাবো। তখন বাসুদেব আবার পাল্টা উত্তর দেয়, তাহলে আমরা আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলব। বৃদ্ধা ভেঙচি কেটে বলে, তোর মা আমাকে বিষ খেতে দেবে আর আমি ঢকঢক করে খেয়ে নেব, তাই না? বাসুদেব বলে, তারা তো বৃদ্ধাকে জানিয়ে বিষ দেবে না, তারা চায়ের সাথে বিষ মিশিয়ে দেবে, তখন বৃদ্ধা জানতেও পারবে না। ঠিক এই সময় আবার শার্লিন বৃদ্ধার জন্য চা নিয়ে আসে। বাসুদেবের কথাটা শোনার পরে বৃদ্ধা চা খাওয়ার সাহস পাচ্ছিল না।
সে জানায় তার চা লাগবে না। শার্লিন বৃদ্ধার ভয়ের জায়গাটা বুঝতে পারছিল, তাই সে ভরসা দেয় এই চায়ে বিষ মেশানো নেই। তবুও বৃদ্ধা বিশ্বাস না করায় শার্লিন কাপ হাতে তুলে নিয়ে বলে সে নিজে খেয়ে প্রমাণ দিচ্ছে। শার্লিনের কনফিডেন্স দেখে বৃদ্ধা সন্দেহ করে না। বৃদ্ধাকে চায়ে চুমুক দিতে দেখে শার্লিন অন্য কাজের জন্য বেরিয়ে যায়। বাসুদেব তখনও ঘরের ভেতরে ছিল। বৃদ্ধা চায়ে কয়েক চুমুক দিয়ে গলা চেপে ধরে বিষক্রিয়ার লক্ষণ দেখিয়ে ধপ করে শুয়ে পড়ে। বাসুদেব বিস্মিত হয়ে বৃদ্ধার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন আচমকাই বৃদ্ধা উঠে বসে বাসুদেবকে ভয় দেখালে সে রুম থেকে পালিয়ে যায়। বাসুদেবকে ভয় দেখাতে পেরে বৃদ্ধাও বেশ মজা পাচ্ছিল। যাই হোক, পরের দিন শার্লিন বাসুদেবকে স্কুলে পাঠায় এবং সতর্ক করে দেয় সে যেন কাউকে আসল পরিচয় না বলে। তাদের ব্যাপারটা যেন শুধু নিজেদের মধ্যেই গোপন থাকে। আজ প্রথম স্কুল হওয়ায় ম্যাডাম বাসুদেবকে ক্লাসের সবার সামনে দাঁড় করিয়ে নিজের পরিচয় দিতে বলে। তবে বাসুদেব কোনো উত্তর দেয় না। এতে ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে। ম্যাডাম বাসুদেবকে হেল্পের জন্য ভেঙে ভেঙে তার নাম, বাবা মায়ের নাম এবং ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু নিজেদের এতগুলো নাম নিয়ে সে নিজেই কনফিউজড হয়ে গিয়েছিল। মাও তাকে এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে পাঠায়নি, তাই সে কোনো উত্তরই দিতে পারে না। বিকেলে বাড়ি ফেরার সময়ে বৃদ্ধা ঘুমাচ্ছিল। বাইরে এই সময় পাড়ার কয়েকটা ছেলে বৃদ্ধার বাড়ির আঙিনার গাছে ফল চুরি করতে আসে। বয়স হয়ে গেলেও বৃদ্ধার শ্রবণ শক্তি বেশ কড়া। সে সামান্য আওয়াজেই জেগে ওঠে এবং বন্দুক নিয়ে হুইল চেয়ারে করে ছুটে এসে ফাটাকেস্টোর ডায়লগ মেরে গুলি চালিয়ে দেয়। গুলির আওয়াজে সব ছেলেরাই পালিয়ে যায়। বৃদ্ধার এই কাজে শার্লিন বেশ অসন্তুষ্ট হয় এবং বলে ফেলে, পাগলা বুড়ি, আপনার কাণ্ডজ্ঞান নেই? যদি ওদের গায়ে গুলি লেগে যেত তাহলে কি হতো? বৃদ্ধা এবার শার্লিনের দিকে বন্দুক পয়েন্ট করে। বাসুদেব মাকে চিল্লিয়ে বলে, এই বুড়িটাকে বিষ দিয়ে মেরে ফেলো তো মা। বৃদ্ধা পাল্টা ঝাড়ি মেরে বলে, এর জন্য তোর মাকে বেঁচে তো থাকতে হবে। এই বলে বৃদ্ধা শার্লিনের ওপরে গুলি চালিয়ে দেয়। শার্লিন আর বাসুদেব দুজনেই চমকে ওঠে। হয়তো শার্লিনের বুকে গুলি লেগে গেছে, তবে মুহূর্তের ব্যবধানেই তারা বুঝতে পারে বন্দুক থেকে গুলি বের হয়নি। বৃদ্ধা বলে সে গুলি ছোড়ে না, শুধু ফাঁকা আওয়াজ করে। যেহেতু সে বাড়িতে একা থাকে তাই বন্দুকটা রেখেছে যাতে কেউ ভেতরে আসার সাহস না পায়। বৃদ্ধার কথায় শার্লিন আর এক্সট্রা কিছু বলে না। বাসুদেব পরের দিনও স্বাভাবিকভাবে স্কুলে যায়, তবে স্কুলে তার কোনো বন্ধু হয় না। তার একগুঁয়ে স্বভাবের জন্য কেউ তার সাথে মিশত না। বৃদ্ধা অবশ্য বাসুদেবের স্কুলে যাবার ব্যাপারটা জানত। শার্লিন রোজ ছেলেকে পেছনের গেট দিয়ে বের করে মেইন রোডে গিয়ে স্কুল বাসের কাছে ছেড়ে দিয়ে আসতো, আবার ওখান থেকে রিসিভ করে পেছনের গেট দিয়ে বাড়িতে নিয়ে আসতো। বৃদ্ধা একদিন জিনিসটা নোটিস করে শার্লিনকে বলে, তার ছেলেকে পেছনের গেট দিয়ে নিয়ে যাবার কি দরকার? স্কুল বাস তো এমনিতেই সামনের দরজায় এসে থামবে। বৃদ্ধা বুঝতে পারছিল শার্লিনের অতীতের কোনো ঝামেলা আছে, তবে তার চুরির কোনো উদ্দেশ্য নেই এটাও বৃদ্ধা বিশ্বাস করত। তাই সে শার্লিনকে ভরসা দিয়ে বলে এখানে তাকে কেউ খুঁজতে আসবে না, তাই সে যেন নিশ্চিন্তে থাকে। বাসুদেবের সাথেও বৃদ্ধার ভালোই সম্পর্ক হয়ে যায়। বৃদ্ধা রুমালে বাসুদেবের স্কেচ আঁকে, আবার বাসুদেবও কাগজে বৃদ্ধার ড্রয়িং আঁকে, আর এটা নিয়ে দুজনেই বেশ মজা পায়। একদিন বন্দুক পরিষ্কারের সময়ে বৃদ্ধা শার্লিনকে তার গুলির বক্সটা থেকে দেখিয়ে দেয় কোন গুলিতে মানুষ মরবে আর কোন গুলিতে শুধু ফাঁকা আওয়াজ হবে। এটা অনেকটা পানিতে বাস করে কুমিরকে শিকার করা শেখানোর মতো অবস্থা আর কি। যাই হোক, বৃদ্ধার ছেলে প্রায় রোজই শার্লিনকে ফোন করে মায়ের খোঁজখবর নিত। বৃদ্ধার ব্যাপারে কোনো ইনফরমেশন পাস না করায় এবং বৃদ্ধা কারোর সাথে কথা বলে না, এই ব্যাপারটা জোসেফকে জানানোতে বৃদ্ধা শার্লিনের ওপরে বেশ খুশি হয়। শার্লিন ব্যাগ গোছানোর সময়ে পাগলির আইডি কার্ডটা চোখে পড়ে, তাই সে পরের দিন বাস টার্মিনালে গিয়ে আরেকবার পাগলিটাকে দেখে আসে। এরপরে কয়েকদিন কেটে যায়। শার্লিন নিজের কাজগুলো ঠিকঠাকভাবেই করছিল। বাসুদেবও রেগুলার স্কুল করছিল। শার্লিন রোজ একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে থাকত। স্কুল ছুটির পরে স্কুল বাস বাসুদেবকে সেখানেই নামিয়ে দিয়ে যেত। শার্লিন বাড়ির সামনে কখনো বাস থামাতে চাইত না, যাতে তার ঠিকানা কেউ জানতে না পারে। একদিন শার্লিন বাসুদেবকে নেবার জন্য জায়গা মতো অপেক্ষা করছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও বাসুদেব না আসায় সে বেশ চিন্তিত হয়ে পড়ে। বেশ অনেকক্ষণ পরে বাসুদেবকে পাড়ার কয়েকটা ছেলের সাথে খেলে বেড়াতে দেখে শার্লিন রেগে যায়। সে বাসুদেবকে সতর্ক করে দেয় তার নিতে আসতে যতই লেট হোক না কেন বাসুদেব যেন এখানেই অপেক্ষা করে। রাতে বৃদ্ধা শার্লিন আর বাসুদেবকে তার জীবনের করুণ কাহিনী শোনাচ্ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে একবার বৃদ্ধা আর তার স্বামী একটা অন্ধকার ঘরে টানা 7 দিন লুকিয়েছিল। খাবার তো দূরে থাক, এক ছটাক পানিও তাদের জোটেনি। বৃদ্ধার কাহিনী শুনে শার্লিন সহমর্মিতা জানায়। বৃদ্ধা বলে, আমি সবসময় আমার জীবনের কাহিনী শোনাই,
কই, তুই তো তোর কাহিনী কিছু বলিস না। শার্লিন জানায় তার জীবনে বলার মতো তেমন কিছুই নেই। তবুও বৃদ্ধা মিথ্যা কাহিনী হলেও তাকে অন্তত কিছু না কিছু বলতে বলে। শার্লিন গল্পের ধাঁচে শোনায় অনেকদিন আগে এক রাক্ষস রাজকুমারীকে পটিয়ে প্রেমের জালে ফেলে তাকে নিয়ে পালিয়ে যায়। রাজকুমারী বিশ্বাস করে পালিয়ে এসে রাক্ষসের আসল রূপটা দেখতে পায়। রাক্ষস তাকে অনেক টর্চার করত। রাজকুমারী বেশ কয়েকবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তাই সে রাক্ষসের গোলাম হয়ে তার সেবায় মনোনিবেশ করে। একদিন রাজকুমারী জানতে পারে সে মা হতে চলেছে। তাই এরপর থেকে সে শুধু সন্তানের কথাই ভাবতে থাকে। তবে একটা অজানা ভয়ও তার ভেতরে কাজ করত। এই সন্তান জন্মের পর কি সেও রাক্ষসে পরিণত হবে, নাকি তার মতো গোলাম হয়ে জীবন কাটিয়ে দেবে? এই ভয়টা একসময় রাগে পরিণত হয়। তাই সে রাক্ষসকে মেরে ফেলে এবং দাফন করে তার উপরে কলাগাছ লাগিয়ে দেয়। খুনের কথা জানাজানি হয়ে সে গ্রেপ্তার হবার পরে জেলে থাকাকালীন একটা পুত্র সন্তানের জন্ম দেয়। সেই থেকে সে সিদ্ধান্ত নেয় নিজের ছেলেকে সে রাক্ষস হতেও দেবে না, আবার গোলাম হতেও দেবে না। অবশেষে একদিন সে জেল থেকে ছাড়া পায় এবং ছেলেকে নিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য এগোতে থাকে। কথাগুলো বলতে গিয়ে শার্লিনের চোখ ভিজে যায়। বৃদ্ধাও বুঝতে পারে এটা শার্লিনের জীবনেরই কাহিনী। তাই সে শার্লিনকে বলে, আমার বন্দুকটা ফেলে দে, ওটার আর প্রয়োজন নেই, তুই আছিস এটাই যথেষ্ট। শার্লিন বলে সে বেশি দিন থাকবে না, কারণ সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। বৃদ্ধা বলে সম্পর্কে দরকার নেই, শার্লিন এখানে যেভাবে কাজকাম করছে সেভাবেই কাজ চালিয়ে যাবে। এরপরে সে যেদিন মারা যাবে কোনো লোক জানাজানি না করে শার্লিন তাকে বাড়িতেই দাফন করে তার উপরে কলাগাছ লাগিয়ে দেবে। এরপর থেকে শার্লিন এই বাড়িতেই নিজের সন্তানকে নিয়ে থেকে যাবে। কেউ তাকে বিরক্ত করতে আসবে না। বৃদ্ধা মজা করে এটাও বলে আমাকে কষ্ট করে বিষ দিয়ে মারার দরকার নেই। এরপরে বৃদ্ধা হাসতে হাসতে বলে সে এতদিন যত সাহসিকতার কাহিনী বলেছে তার অর্ধেকই মিথ্যা। এবার শার্লিনও হেসে ফেলে। কয়েকদিন পরে শার্লিন শখ করে একটা দোকানে ঢুকে সিটি গোল্ডের দুল দেখছিল। এই সময় কাকতালীয় এবং দুর্ভাগ্যবশত তার সাথে সামনাথার দেখা হয়ে যায়, মানে যে মহিলা তার সাথে জেলে থাকত। সামনাথাকে দেখে শার্লিন খুবই ঘাবড়ে যায়। সে যতই বিপদ থেকে দূরে থাকতে চায় বিপদ ততই তাকে জেগে বসে। সামনাথা শার্লিনকে দেখে খুব খুশি হয় এবং বলে সে 3 মাস হলো জেল থেকে ছাড়া পেয়েছে। তবুও শার্লিন তাকে কেন ফোন করেনি। শার্লিনকে পেয়ে সামনাথা তাকে ব্যবসায় নামাতে চাইছিল, তবে শার্লিনের সেরকম ইন্টেনশন ছিল না। তাই সে কথার জবাব না দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে দ্রুত জামাকাপড় গোছাতে শুরু করে এবং বাসুদেবকেও জামাকাপড় গুছিয়ে নিতে বলে। তবে বাসুদেব জানায় সে এখন স্কুলে যাবে। শার্লিন নির্দেশ দেয় স্কুলে যেতে হবে না, তারা অন্য জায়গায় শিফট করবে। তবুও বাসুদেব মায়ের কথা মানতে চায় না। এই প্রথম সে স্কুলের টানে মায়ের কথার অবাধ্য হচ্ছে। কথার অবাধ্য হওয়ায় শার্লিন রেগে যায় এবং ছেলের কলার চেপে ধরে তাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন করতে বলে। এরকম আচরণ করে শার্লিনের নিজেরও খারাপ লাগছিল। তাই সে বাইরে এসে কাঁদতে শুরু করে। যদিবা এতদিন পরে সে একটু স্থায়ী হবার স্বপ্ন দেখছিল, তখনই আবার আরেক বিপদ সামনে চলে এলো। এই সময় বৃদ্ধার ঘরে ঘণ্টা বাজায়। শার্লিন ছুটে গিয়ে দেখে বৃদ্ধার শ্বাসকষ্ট হচ্ছে। শার্লিন ইনহেলার দিতে গেলে বৃদ্ধা হাতে বাড়ি মেরে ইনহেলারটা ফেলে দিয়ে বলে তোকে আমি এখান থেকে চলে যেতে নিষেধ করেছিলাম, তবুও কেন চলে যাচ্ছিস? আর কতদিনই বা পালাবি? তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি আর নিজের ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করবি। মনে কর এটাই এই বুড়ির শেষ ইচ্ছা। কথাগুলো শেষ করতেই বৃদ্ধা মরে যায়। বৃদ্ধার মৃত্যুতে শার্লিন অনেক কষ্ট পায়। বৃদ্ধার মতো আর কারো সাথেই তার এতটা অ্যাটাচমেন্ট হয়নি। তো বৃদ্ধার ইচ্ছা অনুযায়ী তাকে শার্লিন উঠানে দাফন করে কলাগাছ লাগিয়ে দেয় এবং আপসেট হয়ে সমাধির পাশে বসে থাকে। বাসুদেব এক ঘুঁটি পানি এনে গাছে দিয়ে মায়ের পাশে বসে। এরপর থেকে এই বাড়িতে থেকেই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। বৃদ্ধার ছেলে জোসেফ প্রতিদিনই ফোন করে মায়ের খোঁজ খবর নিত। শার্লিন তাকেও কিছু জানায়নি। ফোনে কথা বলার সময়ে বাসুদেব হুইল চেয়ারে ঘরের ভেতরে ঘুরে বেড়ায়। এতে জোসেফ ভাবত মা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু তাদের মা ছেলের দীর্ঘ বছর কথাবার্তা নেই, তাই বৃদ্ধার মারা যাবার ব্যাপারটা ধামাচাপা দেওয়া শার্লিনের জন্য ইজি হয়ে যায়। একদিন পাড়ার বদ ছেলেগুলো আবারও বৃদ্ধার গাছের ফল চুরি করতে আসলে শার্লিন বৃদ্ধার বন্দুকটা বের করে। বৃদ্ধা তাকে চিনিয়ে দিয়েছিল কোন বুলেট ক্ষতিকর আর কোন বুলেটে শুধু ফাঁকা আওয়াজ হয়। তাই ফাঁকা আওয়াজ হওয়া বুলেট ঢুকিয়ে শার্লিন ঘরের ভেতর থেকে গুলি চালানোর আওয়াজ করে। এতে ছেলেগুলো বৃদ্ধা গুলি চালিয়েছে ভেবে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন শার্লিন ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তার গাট ফিলিং হয় কেউ তাকে ফলো করছে।
তাই সে দ্রুত বাড়ির দিকে চলে যায়। দরজার কাছে এসেই সে টেলিফোন বাজার আওয়াজ শুনতে পায়। তালা খুলে ভেতরে আসতে আসতেই অনেকক্ষণ রিং বাজায়, কলটা কেটে যায়। এরপরে আবারও রিডায়াল হওয়ায় শার্লিন ফোনটা রিসিভ করে, তবে ওপাশ থেকে কারো আওয়াজ শোনা যায় না। শার্লিন টেলিফোন রেখে দিয়ে পাশের রুমে যেতেই দরজার কলিং বেল বেজে ওঠে। শার্লিন এতে বেশ ঘাবড়ে যায়। সে দেয়ালের আড়াল থেকে দেখার চেষ্টা করে। দরজার ওপার থেকে এক মহিলা চিৎকার করে বলে, আমি শামনাথা, দরজাটা খোল। কতক্ষণ এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? শামনাথার কথা শুনে শার্লিন আরও ঘাবড়ে যায়। শার্লিন শামনাথাকে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু সে দরজার কাছে জোকের মতো লেগেছিল। দরজা না খোলা পর্যন্ত সে যাবে না। তাই বাধ্য হয়ে শার্লিন দরজা খুলে দেয়। ভেতরে এসেই শামনাথা অভদ্রতা শুরু করে। সে ভাবছিল জায়গাটা দেহ ব্যবসার জন্য কাজে লাগাবে কিনা। শামনাথা জানত এই বাড়িতে একটা বুড়ি থাকে, তাই বুড়িকে না দেখে শার্লিনের অতীতের জের ধরে শামনাথা অভিযোগ করে শার্লিন বুড়িকে মেরে পিস পিস করে কেটে পুঁতে রেখেছে। বুড়ি না থাকায় শামনাথার জন্য বেশ সুবিধাই হয়। আগের লোকেশনে পুলিশ খুব ঝামেলা করে, তাই এখানে রিল্যাক্সে ব্যবসা চালাতে পারবে। তাছাড়া শামনাথা শার্লিনকেও এই ব্যবসায় নামাতে চাইছিল। তার চেহারা অনুযায়ী অনেক ডিমান্ড পাওয়া যাবে। শামনাথা জানায় সে তার আন্ডারে কাজ করা মেয়ে দুটোকে এখানে ডেকে আনবে। শার্লিন কিচেনে শামনাথার জন্য চা বানাচ্ছিল। এই সময় তার বিশেষ শিশির দিকে নজর যায়। সে ভাবছিল চায়ে বিষ মিশিয়ে শামনাথাকে মেরে ফেলবে কিনা। একটু পরে চা নিয়ে সে ড্রয়িং রুমে আসলে শামনাথা চা নিতে তেমন ভরসা পাচ্ছিল না, তাই শার্লিন কয়েক চুমুক দিয়ে ভরসা দেয় চায়ে কিছু মেশানো নেই। শিওর হয়ে এবার শামনাথা চায়ের কাপটা হাতে নেয় এবং তার ব্যবসার মেয়েদের সাথে ফোনে কথা বলতে রুমের বাইরে যায়। তখনই শার্লিন বন্দুক বের করে। সে তো জানতই কোন বুলেটে মানুষ মরবে, তাই সে শামনাথাকে পেছন থেকে গুলি চালিয়ে দেয়। বুড়ি তো এমনিতেই মাঝে মধ্যে ফায়ার করত, তাই আশেপাশের মানুষেরাও গুলির সাউন্ড শুনে তেমন গুরুত্ব দেয় না। শার্লিন শামনাথার লাশটা সরিয়ে রক্ত ধুয়ে পরিষ্কার করছিল। এই সময় ব্রোকারের ফোন আসে। ব্রোকার জানায় আজকে সারপ্রাইজ দিতে স্যারের স্ত্রী আর ছেলে গ্রামে আসছে। ব্রোকার বৃদ্ধাকে সেটা জানাতে নিষেধ করে। ওদের গ্রামে আসার কথা শুনে শার্লিন বেশ টেনশনে পড়ে যায়। এটা অনেকটা মরার ওপর খাড়ার ঘায়ের মতো। শার্লিন জানতে চায় ওরা কখন এসে পৌঁছাবে। ব্রোকার জানায় দুপুরের ফ্লাইটে উঠেছে, সন্ধ্যা পর্যন্ত পৌঁছে যাবে। সময়ের কথা শুনে শার্লিন আরও বিচলিত হয়ে পড়ে, কারণ অলরেডি 4টা বেজে গেছে। তার হাতে সময় নেই বললেই চলে। এদিকে বাসুদেবেরও স্কুল ছুটি হয়ে গেছে। আজকে বাসুদেব স্কুলে অসাধারণ অ্যাসাইনমেন্ট করায় সবার হাততালি পেয়েছে। প্রথম একটা মেয়ে ক্লাসমেট তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে। আজ সব মিলিয়ে বাসুদেব বেশ খুশি মনে মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু মা এখনও আসছে না। আবার সে একা কোথাও যেতে পারছে না। মা তাকে আগেরবার সতর্ক করে দিয়েছিল যতই লেট হোক না কেন বাসুদেব যেন এখানেই বসে থাকে। শার্লিন অন্যদিকে নিজের মতো প্রিপারেশন নিচ্ছিল। সন্ধ্যার বেশ আগেই বৃদ্ধার বৌমা আর নাতি এসে পৌঁছে যায়। তাদের সাথে সম্ভবত ওইটা ব্রোকারও ছিল। ব্রোকার এগিয়ে গিয়ে দরজা খুলতেই একটা গুলির আওয়াজ শোনা যায়। এদিকে থানায় একজন লোক এসে সিআইয়ের কাছে একজন এসআই পবিত্রনের নামে অভিযোগ করে। পবিত্র নাকি তার ছেলেকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তার ছেলের মিডল ইস্টে চাকরি হয়েছে, তাই পাসপোর্ট বানাতে দেওয়া আছে, কিন্তু পবিত্রন পুলিশ ভেরিফিকেশনে সেটা আটকে রেখেছে। সিআই তাদের শত্রুতার কারণ জিজ্ঞেস করলে লোকটা জানায় একবার খেলার মাঠে তার ছেলে আর পবিত্রনের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই থেকে পবিত্রন তাদেরকে নানানভাবে হেনস্থা করছে। আরেকজন স্টাফও সিআইকে সাক্ষী দেয় পবিত্রন যেমন লোক তার পক্ষে এমনটা করা অস্বাভাবিক না। সিআই পবিত্রনকে ডেকে ধমক ঠমক দিয়ে লোকটার ছেলের পাসপোর্ট ভেরিফাই করে দিতে বলে। তবে পবিত্রন অলরেডি বদমাইশি করে পাসপোর্ট ব্যাক পাঠিয়ে দিয়েছিল, তাই সিআই রাগ করে তাকে চোখের সামনে থেকে চলে যেতে বলে। সিআইয়ের রুম থেকে বেরিয়ে পবিত্রন আরেক রেডি কনস্টেবল সিসিলির কাছে যায়। দুজনের মধ্যে রিলেশন চলছিল। আজ ডিউটির পর পবিত্রন সিসিলিকে ঘণ্টাখানেকের জন্য বাড়িতে ডাকলে সিসিলিও রাজি হয়ে যায়। তবে তাদের রোমান্সের মধ্যে অন্য স্টাফটা ইন্টারাপ্ট করে পবিত্রনকে বলে একটা ছেলে হারিয়ে গেছে। পবিত্রন যেন সেখানে গিয়ে ব্যাপারটা দেখে। বাধ্য হয়ে পবিত্রন বেরিয়ে যায়। এসআই সিসিলিকে সতর্ক করে দেয় পবিত্রন খুব বজ্জাত লোক, তাই সে যেন পবিত্রনের কাছ থেকে সাবধানে থাকে। যদিও সিসিলি তার কথাকে গুরুত্ব দেয় না। পবিত্রন স্পটে গিয়ে দেখে কয়েকজন গ্রামবাসী একটা বাচ্চা ছেলেকে ঘিরে রেখেছে। আসলে এটা বাসুদেব। সে ততক্ষণে নিজের স্কুল ড্রেস খুলে সরিয়ে রেখেছিল, যাতে তাকে কেউ সহজে চিনতে না পারে। বাচ্চা হলেও মাস্টারমাইন্ড মায়ের সাথে থেকে সেও সিচুয়েশন কন্ট্রোল শিখে গেছে। তো বাসুদেবকে অনেক জিজ্ঞাসাবাদের পরেও সে মুখ খোলে না, তাই পবিত্রন তাকে থানায় নিয়ে আসে। বাচ্চাটার খোঁজ বের করতে না পারায় সিআই বিরক্ত হয়, তাই সে বাসুদেবকে
আজ রাতটা পবিত্রনের কাছেই রাখতে বলে। অনিচ্ছা সত্ত্বেও পবিত্রনকে স্যারের অর্ডার পালন করা লাগে। সে বাইকে করে সিসিলি আর বাসুদেবকে নিয়ে বাড়িতে আসে। বাসুদেব ঘুমিয়ে গেলে ওরা দুজনে বেরিয়ে চলে যায়। বাসুদেব দরজা খুলে বের হবার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে আটকানো ছিল। পরের দিন সকালে পবিত্রন বাসুদেবকে নিয়ে আবারও স্পটে যায়। একজন লোকাল লোক সাক্ষী দেয়, সে প্রথমবার বাচ্চাটাকে স্কুলের ইউনিফর্মে দেখেছিল। পবিত্রন জিজ্ঞেস করে তার ইউনিফর্মের কি হলো। বাসুদেব এবারও কোনো উত্তর দেয় না। পবিত্রন খেয়াল করে ঝোপের মাঝে কিছু একটা পড়ে আছে। সে এগিয়ে গিয়ে বাসুদেবের স্কুল ব্যাগটা পেয়ে যায়। এটার ভেতরেই তার স্কুল ড্রেস ছিল। এই সময় আবার স্কুল টাইম হয়ে যাওয়ায় সেখানে স্কুল বাস এসেও থামে। ভেতর থেকে বাসুদেবের নতুন বন্ধু তাকে ডাকাডাকি করে। ধরা পড়ে যাওয়ায় বাসুদেব দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ছোট পায়ে সে কত দূরই বা যাবে। সে পবিত্রনের কাছে ধরা পড়ে যায়। পবিত্রন বাসুদেবকে থানায় এনে সিআই স্যারকে বোঝায় এই ছেলেটা যা মাথা খাটিয়েছে তাতে তাকে সাধারণ বাচ্চা হিসেবে অবহেলা করা যাবে না। তবে সিআই বাসুদেবকে জাস্ট বাচ্চা হিসেবেই ট্রিট করছিল। তাই পবিত্রনকে ইলিয়াস পিনাকির মতো আজেরা তদন্ত বাদ দিয়ে বাচ্চাটা স্কুলে গিয়ে খোঁজ নিতে বলে। পবিত্রন বাসুদেবকে সিসিলির দায়িত্বে রেখে বেরিয়ে যায়। স্কুলে গিয়ে সে বাসুদেবের ডিটেলস কালেক্ট করে। শার্লিন এখানে আসল বাসুদেবের বাবা মা ঠিকানা সব সেম ডিটেলস ইউজ করেছিল। তাই পবিত্রন সেই ডিটেলস অনুযায়ী খোঁজ নিয়ে জানতে পারে বাসুদেবের বাবা দুবাইতে থাকে, তার মা থাকে অন্য শহরে। এবং সবচেয়ে চমকে যাবার মতো তথ্য, বাসুদেব কয়েক মাস আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। পবিত্রন এবার বেশ ভেজালে পড়ে যায়। সে বাসুদেবের ফটো নিয়ে জনে জনে জিজ্ঞাসাবাদ করে বেড়ায়, তবে কেউ তাকে চিনতে পারছিল না। আসলে শার্লিন মেইন রোড যতটা সম্ভব এড়িয়ে চলত। তবে পবিত্রন হাল ছাড়ে না। সে খুঁজতে খুঁজতে বৃদ্ধার বাড়ির কাছাকাছি চলে গেলে একজন লোক বাসুদেবকে চিনে ফেলে এবং দেখিয়ে দেয় সে কোন বাড়িতে থাকে। পবিত্রন সেখানে গিয়ে দেখে আগে থেকে এক গ্রুপ পুলিশ সেখানে উপস্থিত আছে। সে জিজ্ঞেস করে জানতে পারে এই বাড়িতে যে বৃদ্ধা থাকতো বাড়ির কাজের লোক তাকে মেরে ফেলেছে। এছাড়া সে আরও একটা খুনও করেছে। পবিত্রন জানতে চায় কাজের লোকের সাথে কোনো বাচ্চাও ছিল কিনা। এসআই এই ব্যাপারে সঠিক বলতে পারে না, কারণ তারা বাড়িতে বাচ্চার কোনো পোশাক পায়নি। আসলে শার্লিন আগেই সব সরিয়ে ফেলেছিল। তো পবিত্রন এবার সিসিলিকে ফোন করে জিজ্ঞেস করে বাচ্চাটা আছে কিনা। সিসিলি বলে বাচ্চাটা এখানেই ছিল, তবে সে বাসুদেবকে খুঁজে পাচ্ছিল না। আসলে বাসুদেব একটু আগে সিসিলির সাথে লুকোচুরি খেলছিল। সিসিলি বাচ্চা মানুষ ভেবে অতটা সিরিয়াসভাবে ব্যাপারটা নিচ্ছিল না। সে ঘুণাক্ষরেও বাসুদেবের প্ল্যান ধরতে পারেনি। লুকোচুরির ছলে বাসুদেব অলরেডি পালিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে সিসিলির অবস্থাও খারাপ হয়ে যায়। একটা ছোট বাচ্চা তাকে এভাবে বোকা বানালো। যাই হোক, বাসুদেব পালিয়ে যাওয়ায় সিআই পবিত্রনের ওপরে খেপে যায়। স্থানীয় লোকেদের মতে বাচ্চাটা বৃদ্ধার বাড়িতেই থাকতো, তাই হতে পারে বাচ্চাটার কাছ থেকে তারা মার্ডারের ব্যাপারে কোনো লিড পেত। সে পালিয়ে যাওয়ায় সব জটিল হয়ে গেল। পবিত্রন বলে দেয় বাসুদেব পালানোর সময়ে সে থানায় ছিল না। সে সিসিলির দিকে ইঙ্গিত করে। সিআই বলে পবিত্রনের এই স্টেটমেন্টের জন্য সিসিলি বিপদে পড়বে। পবিত্রন সিসিলিকে ফাঁসিয়ে দেওয়ায় এবার সিসিলিও পবিত্রনের ওপরে আপসেট হয় এবং দুজনের রিলেশন শেষ হয়ে যায়। রেপুটেশন নষ্ট, রিলেশন নষ্ট, সব মিলিয়ে পবিত্রনের পুরো আক্রোশটা গিয়ে পড়ে বাসুদেবের ওপরে। অবশ্য এরপরে বেশ কয়েক বছর কেটে যায়, তবে বাসুদেবের আর ট্রেস পাওয়া যায় না। বাসুদেব ততদিনে কিশোর বয়সে পদার্পণ করেছে। একদিন বাসুদেব বাসে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে পুরনো পরিচিত জায়গাটা দেখে চমকে ওঠে। তার বুকের ভেতরে অস্থিরতা শুরু হয়ে যায়। তার সাথে একজন সঙ্গী ছিল। বাসুদেব তাকে পাঠিয়ে দিয়ে একাই বাস থেকে নেমে যায়। পথ তো সে আগে থেকে চিনত, কিন্তু এই পথ তাকে মায়ের কাছে পৌঁছে দেবে কিনা এই ব্যাপারে সে সন্দিহান ছিল। সে বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখে বাড়িটা এখন ধ্বংসস্তূপ। সে ফেরার পথে গ্রামের কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করে জানতে পারে বৃদ্ধাকে তার কাজের মহিলা বা নার্স মেরে ফেলেছে। এমনকি কাজের মহিলা বাড়িতে বেড়াতে আসা একজনের ওপরেও গুলি চালিয়েছিল। পরে আরেকজন মহিলা লাশ উদ্ধারের পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তো মায়ের খোঁজ নিতে বাসুদেব এবার থানায় যায়। প্রথমে সে একজন স্টাফের কাছে সিসিলির খোঁজ নেয়। তবে এই স্টাফ মাত্র 2 বছর আগে এখানে জয়েন করেছে, তাই 5-7 বছর আগের সিসিলির ব্যাপারে জানতো না। বাসুদেব ভেতরে সোমান নামের এক হেড কনস্টেবলকে দেখতে পায়, যার ওই সময় এই থানায় পোস্টিং ছিল। বাসুদেব তার কাছে এগিয়ে যায় এবং বলে, স্যার, আমাকে চিনতে পারছেন? আমি আগেও একবার এসেছিলাম, যখন আমার বয়স 5 থেকে 6 বছর ছিল। বয়সের কথা শুনেই সোমান বুঝে যায় এটাই সেই ছেলেটা। এই সময় রুম থেকে পবিত্রন বেরিয়ে আসলে বাসুদেব তাকেও চিনতে পারে। অবশ্য পবিত্রনেরও বাসুদেবকে চিনতে ভুল হয় না। বাসুদেবকে দেখে
তার মুখে এক অন্য ধরনের হাসি ফুটে ওঠে। বাসুদেব জানায় তার একটা হেল্প লাগবে। সে নিজের মাকে খুঁজে পেতে চায়। পবিত্রন খোঁচা দিয়ে বলে, হ্যাঁ, আমরা তো এখানে তোর মাকে খুঁজে দেবার জন্যই বসে আছি। তো বাসুদেবকে চেম্বারে ডেকে নিয়ে যায়। বাসুদেব জিজ্ঞেস করে পবিত্রনের সিসিলির সাথে বিয়ে হয়েছে কিনা। পবিত্রন জানায় সিসিলির বিয়ে হয়েছে, তবে তার সাথে হয়নি। বাসুদেব জানতে চায় পবিত্রন তার মায়ের খোঁজ জানে কিনা। পবিত্রন কথা ঘুরিয়ে তাকে এক বোতল পানি এনে দিতে বলে। বাসুদেবের উপায় না থাকায় সে বাইরে পানি আনতে যায়। সে ফিল্টার থেকে পানি নিচ্ছিল। তখন হেড কনস্টেবল বলে, তুই এখানে আবার কেন ফিরে এলি? পবিত্রন তোকে সহজে ছাড়বে না, আর সে তোকে কোনো হেল্পও করবে না। আমি তোকে একজন পুলিশ অফিসারের ফোন নম্বর দিচ্ছি। অফিসারের নাম জর্জ। সেই তোর মায়ের কেসটা হ্যান্ডেল করেছিল। তুই তার সাথে গিয়ে দেখা কর। এখনই যদি তুই চলে না যাস তাহলে পবিত্রনের হাতে আটকা পড়লে আর পালানোর সুযোগ পাবি না। তো বাসুদেব এবার জর্জের সাথে দেখা করলে জর্জ তাকে জেলের এক স্টাফের সাথে দেখা করাতে নিয়ে যায়। সে জানায় বাসুদেবের মাকে, মানে বৃদ্ধার বাড়ি থেকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে সামলানো খুব কঠিন ছিল। সে 2 বার জেল থেকে পালানোর চেষ্টা করেছে, আবার 7 থেকে 8 জনকে আহত করেছে। এর মধ্যে একজন মহিলা পুলিশও ছিল। সে নিজের ছেলের জন্য খুব আহাজারি করত, তাই ওকে আর সামলাতে না পেরে মেন্টাল রোগী পরিচয় দিয়ে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তো তারা এবার মানসিক হাসপাতালে খোঁজ দিতে যায়। সেখানে গিয়ে এক স্টাফের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় বাসুদেবের মাকে এখানে আনার পরে কেউ সামলাতে পারছিল না। সে খুবই হাইপার হয়ে থাকত। তবুও 2 বছরের চিকিৎসার পরে সে শান্ত হয়। তার রিলিজও হয়ে গিয়েছিল, তবে কেউ নিতে না আসায় এখানেই রাখা হয়েছিল। জর্জ জানতে চায় মহিলা এখনও এখানে আছে কিনা, তবে স্টাফ জানায় পরে কেউ একজন এসে তাকে নিয়ে গেছে। বাসুদেব বলে সে ছাড়া তার মায়ের আর কেউ নেই, তাই অন্য কেউ নিয়ে যাবার প্রশ্নই আসে না। তখন স্টাফ রেজিস্টার চেক করে বলে কিছুদিন আগে পবিত্রন নামের একজন ভাই পরিচয় দিয়ে তাকে নিয়ে গেছে। এবার বাসুদেব পবিত্রনের চাল বুঝতে পারে। উপায় না থাকায় সে আবারও পবিত্রনের কাছে ফিরে আসে। পবিত্রন খোঁটা দিয়ে বলে, কিরে, পানি আনতে তোর 2 দিন লেগে গেল? বাসুদেব রাগের স্বরে জিজ্ঞেস করে পবিত্রন তার মাকে কেন আটকে রেখেছে। পবিত্রন অস্বীকার করলে বাসুদেব বলে সে মেন্টাল হাসপাতালের রেজিস্টারে পবিত্রনের নাম দেখেছে। পবিত্রন বলে বেশি সমস্যা থাকলে বাসুদেব যেন কমপ্লেন ফাইল করে, তবে সেক্ষেত্রে মা সন্তানের পরিচয় প্রুফ করার জন্য আইডি কার্ড লাগবে। বাসুদেবের কাছে তো আইডি কার্ড নেই, ইভেন তার জন্ম নিবন্ধনটাও ভুয়া। তাই স্বাভাবিকভাবে সে শার্লিনকে নিজের মা প্রমাণ করতে পারবে না। এই সময় কোনো একটা কেসে পবিত্রন বেরিয়ে যাচ্ছিল। বাসুদেব নরম স্বরে তাকে রিকোয়েস্ট করলেও সে শোনে না। উল্টো বাসুদেবকে নিজেকেই খুঁজে নিতে বলে। জিপের কাছে গিয়েও বাসুদেব আরেকবার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। হেড কনস্টেবল বাসুদেবকে জিজ্ঞেস করে সে আবারও কেন ফিরে এলো। বাসুদেব জানায় পবিত্রন তার মাকে আটকে রেখেছে। বাসুদেব হেড কনস্টেবলকেও জিজ্ঞেস করে সে এই ব্যাপারে কিছু জানে কিনা। হেড কনস্টেবল উত্তর দেয় সে কিছুই জানে না। সে বাসুদেবকে এখান থেকে চলে যাবার পরামর্শ দেয়, কারণ পবিত্রন ভালো লোক না। বাসুদেবের জন্যই পবিত্রন সিসিলিকে হারিয়েছে, তাই সে কখনোই বাসুদেবকে ক্ষমা করবে না। তবুও বাসুদেব চলে যায় না, তার মাকে লাগবেই। পরের দিন পবিত্রন থানায় এসে দেখে বাসুদেব দাঁড়িয়ে আছে। পবিত্রন কোনো কথা না বলে ভেতরে চলে যায়। সারা দিন কেটে যায়, তবুও বাসুদেব থানা থেকে নড়ে না। পবিত্রন কোনো একটা আসামিকে নিয়ে খুব ঝামেলায় ছিল। ওপর মহল থেকেও তাকে খুব প্রেশার দেওয়া হচ্ছিল। তার উপরে আবার বাসুদেবের প্যারায় তার মেজাজ আর কন্ট্রোল হচ্ছিল না। এক স্টাফের সাথে বাসুদেবকে কথা বলতে দেখে সে রাগে গজগজ করে বেরিয়ে আসে। পবিত্রন বাসুদেবকে থ্রেট দিয়ে বলে সে তার মাকে পিস পিস করে কেটে ফেলবে। বাসুদেব যা খুশি করুক না কেন, সে কখনই নিজের মাকে খুঁজে পাবে না। এই বলে পবিত্রন ভেতরে চলে যায়। তবে বাসুদেবও তার পেছনে ভেতরে ঢোকে। বাসুদেবকে দেখে সে খুব রেগে যায়। বাসুদেব বলে সে জাস্ট একবারের জন্য দেখতে চায় তার মা জীবিত আছে কিনা। তবুও পবিত্রন রাজি হয় না। তখন বাসুদেব সবচেয়ে বড় টোপটা দিয়ে বলে আপনি যে ক্রিমিনালকে খুঁজছেন, যদি তার খোঁজ দেই তাহলে কি আমার মায়ের সাথে দেখা করাবেন? বাসুদেবের কথা শুনে পবিত্রন বেশ অবাক হয়। বাসুদেব সেকেন্ড টাইম থানায় এসেই নোটিশ বোর্ডে খেয়াল করেছিল পুলিশ কোনো ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছে, আর সেই ক্রিমিনাল বাসুদেবেরও পরিচিত ছিল। বাসুদেব নোটিশ বোর্ডে ওয়ান্টেড ক্রিমিনাল আব্বাসকে দেখিয়ে বলে কয়েক বছর আগে এখান থেকে সে একাই না, বরং আব্বাসও পালিয়েছিল। বাসুদেব যে ট্রাকের পেছনে লুকিয়েছিল, একই ট্রাকে আব্বাসও পালানোর জন্য উঠেছিল। অন্য শহরে গিয়ে তারা ট্রাক থেকে নেমে যায়। আব্বাসের সাথে বাসুদেবকে নামতে দেখে ড্রাইভার জিজ্ঞেস করে এটা কে? প্রশ্ন শুনে আব্বাসও অবাক হয়, কারণ সে ভেবেছিল পিচ্চিটা ড্রাইভারের কেউ। বাসুদেব কোনো উত্তর না দেওয়ায় সে চুরি করতে উঠেছিল ভেবে
তাকে ছেড়ে দিয়ে ওরা নিজেদের পথে চলে যায়। তবে বাসুদেব আব্বাসকে পিছু করতে শুরু করে। আব্বাস কয়েকবার তাকে ধমক দিয়ে পেছনে না আসার জন্য বলে, তবু বাসুদেব আসতে থাকে। তবে এক পর্যায়ে আব্বাস বাসুদেবকে দেখতে না পেয়ে নিশ্চিন্ত হয়। একটু এগোতেই আব্বাস দেখে দুজন পুলিশ বাইকে আসছে। তার পকেটে ড্রাগের প্যাকেট ছিল। প্যাকেটটা সে সাবধানে পাশের ময়লার ভাগাড়ে ফেলে দেয়। তবে সেটা পুলিশের নজর এড়ায় না। তাছাড়া চোরা কারবারি হিসেবে আব্বাস বেশ কুখ্যাত ছিল, তাই তাকে দেখেই পুলিশ থামে এবং চেকিং করে। তার কাছে কিছু না পেয়ে পুলিশ ময়লার ভাগেরও চেক করে, তবে এবারও কিছুই পায় না। ব্যাপারটা আব্বাসকে অবাক করে, কারণ ড্রাগের প্যাকেটটা সে সামনের দিকেই ফেলেছিল। পুলিশ চলে যেতেই আব্বাস ওটা খুঁজতে শুরু করে, কিন্তু সেও পায় না। একটু পরে সে ময়লার স্তূপের আড়াল থেকে বাসুদেবকে বেরিয়ে আসতে দেখতে পায়। বাসুদেব পুলিশ দেখে আগেই ড্রাগের প্যাকেটটা সরিয়ে ফেলেছিল, তাই এই যাত্রায় আব্বাস বেঁচে যায়। বাসুদেবের কাজে আব্বাস বেশ খুশি হয়, তাই সে বাসুদেবকে কিছু টাকা দিতে চায়। তবে বাসুদেব টাকা নেয় না। তাই আব্বাস জিজ্ঞেস করে সে কি চায়। বাসুদেব জানায় সে তার মাকে চায়। নৌকায় যাবার পথে আব্বাস বাসুদেবের ঘটনাটা শোনে। সে স্কুল বাস থেকে নেমে অপেক্ষা করছিল তার মা নিতে আসার কথা, কিন্তু মা আসেনি। পরে তাকে পুলিশ নিয়ে যায়। সে থানা এবং পুলিশ থেকে পালিয়ে আসে। আব্বাস ক্যালকুলেশন করে বলে, পুলিশ থেকে পালিয়ে আসার কি দরকার ছিল? পুলিশ তো ঠিকই তার মাকে খুঁজে দিত। তাই আব্বাস বুঝে যায় এই পিচ্চিটাকে যতটা অবলা মনে হয় সে ততটা নিরীহ না। আব্বাস তার মাকে খুঁজে দেবে বলে তাকে সাথে করে বোনের বাড়িতে যায়। বাসুদেব পবিত্রনের একটা জার্সি পরেছিল, যেটাতে পবিত্রনের নাম লেখা আছে। তাই আব্বাস ভাবে ওর নাম হয়তো পবিত্রন। রাতটা বোনের বাড়িতেই ওরা কাটিয়ে দেয়। সকালে আব্বাসের বোন তাকে ঘুম থেকে ডেকে তুলে পিচ্চিটার কোনো ব্যবস্থা করতে বলে, কারণ সারা রাত সে মা করে কান্নাকাটি করে জ্বালিয়েছে। আব্বাস বলে সে বাসুদেবের মাকে খুঁজে দেবে। তাই আব্বাস বাসুদেবের মাকে খুঁজতে চলে যায়, আর বাসুদেব অধীর আগ্রহে বসে থাকে। আব্বাসকে নৌকায় আসতে দেখে এক বুক আশা নিয়ে বাসুদেব নদীর কিনারায় ছুটে যায়। তবে আব্বাস একাই এসেছিল। সে বাসুদেবের জন্য কিছু কাপড় কিনে এনেছে। আব্বাস জানায় সে অনেক খুঁজেছে, কিন্তু বাসুদেবের মাকে পায়নি। যতদিন না বাসুদেবের মাকে খুঁজে পাওয়া যায় ততদিন আব্বাস বাসুদেবকে তার হয়ে কাজ করার অফার দেয়। এতে বাসুদেব মাকে খোঁজার জন্য টাকাও জমাতে পারবে। তো এরপরে আব্বাস বাসুদেবকে একটা জুয়ার আস্তানে নিয়ে যায়। সেখানে সবার কর্মকাণ্ড দেখায়। এছাড়া আব্বাস বাসুদেবকে তালা খোলা থেকে শুরু করে চুরিবিদ্যার নানান ধরনের ট্রেনিং দিতে থাকে। অল্প দিনের ভেতরেই সে বেশ ভালো কাজ শিখে যায়। প্রথমের দিকে তাকে জুয়ার আস্তানায় ওয়েটারের কাজ দেওয়া হয়। জুয়ার আস্তানার মালিক এত দ্রুত বাসুদেবকে এত উন্নতি করতে দেখে অবাকই হয়। সে আব্বাসের কাছ থেকে বাসুদেবকে কিনে নিতে চাইলে আব্বাস বিক্রি করবে না বলে জানিয়ে দেয়। অল্প দিনে বাসুদেব তার সোনার ডিম পাড়া হাঁসে পরিণত হয়। আব্বাস বাসুদেবকে কাজে লাগিয়ে ড্রাগের সাপ্লাই দিত। তারা এমন বেশ ধরে থাকতো যেন বাবা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুল ব্যাগেই থাকতো ড্রাগ। এরপরে আব্বাস বাসুদেবকে বিভিন্ন জায়গায় চুরির সময়ও সাথে রাখা শুরু করে। সেখানেও বাসুদেব নিজের ক্ষমতার ঝলক দেখায়। তবে সবকিছুর মাঝেও বাসুদেবের মন তার মায়ের কাছেই পড়ে থাকত। তাই প্রায়ই সে আব্বাসের কাছে মাকে খুঁজে দেবার জন্য ঘ্যান ঘ্যান করত। আব্বাসও তাকে ভরসা দিয়ে রাখত শীঘ্রই মাকে খুঁজে দেবে। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। বাসুদেবী এখনও শুধুমাত্র আব্বাসের খাস লোক। বাসুদেব জানায় সে ব্যাঙ্গালোরে যেতে চায়, তবে আব্বাস তাকে যেতে দেবে না বলে জানিয়ে দেয়। এই নিয়ে দুজনের মাঝে তর্কাতর্কিও শুরু হয়ে যায়। বাসুদেব আব্বাসের অনুমতির তোয়াক্কা না করেই চলে যেতে চাইছিল, কিন্তু ছোটবেলায় আব্বাস তাকে রেস্কিউ করেছিল। এই কৃতজ্ঞতা বোধ থেকে সে যেতে পারে না। পরের দিন আব্বাস বাসুদেবকে বলে বাসুদেব যদি তার হয়ে লাস্ট একটা কাজ করতে পারে তাহলে সে বাসুদেবকে ব্যাঙ্গালোরে যাবার টাকা দেবে। বাসুদেবও এতে রাজি হয়ে যায়। সেই কাজের উদ্দেশ্যে যাবার পথেই মূলত বাসুদেব তার চিরচেনা জায়গাটাকে দেখতে পায়, যেখানে তার মায়ের অপেক্ষা করার কথা ছিল। তাই দলছুট হয়ে সে নেমে পড়েছিল। তো যাই হোক, আব্বাসকে ধরিয়ে দেবার বিনিময়ে বাসুদেব পবিত্রনের সাথে ডিল করে। এরপরে বাসুদেব আব্বাসের বর্তমান আস্তানায় চলে যায়। আব্বাস বাসুদেবকে দেখেই জানতে চায় এতদিন তুই কোথায় ছিলি। আব্বাস হাসি মুখে জানায় সে বাসুদেবের মাকে খুঁজে পেয়েছে। এখানে শিফট করার কয়েকদিন পরে আব্বাস কেরালাতে গিয়েছিল। সেখানে গিয়ে সে বাসুদেবের মায়ের খোঁজ বের করে ফেলেছে। আব্বাস পুরো ঘটনাই জানত। প্রথমে বাসুদেবের মাকে জেলে নিয়ে যাওয়া হয়, এরপরে পাঠানো হয় মেন্টাল হাসপাতালে। কিছুদিনের ভেতরেই তার ছাড়া পাওয়ার কথা ছিল। তাই আব্বাস ভেবেছিল সে বাসুদেবকে সারপ্রাইজ দেবে, কিন্তু তার আগেই পবিত্র নামের কেউ তাকে ছাড়িয়ে নিয়ে যায়। বাসুদেব চুপচাপ দাঁড়িয়ে আব্বাসের কথা শুনছিল। এই সময় একজন ছুটে এসে জানায়
পুলিশ আসছে। আব্বাসের আর বুঝতে বাকি থাকে না বাসুদেবই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাসুদেব আব্বাসের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। তার ভীষণ অপরাধবোধ হচ্ছিল। অল্প সময়ে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে এবং আব্বাসকে গ্রেপ্তার করে। আব্বাস বাসুদেবকে বলে, তোর আর সামান্য কয়টা দিন ধৈর্য সহ্য হলো না? বাসুদেব বলে, আব্বাস তাকে আরও কয়টা দিন আগে এগুলো জানাতে পারলো না? আব্বাস বলে, বাসুদেব ভুল করেছে। এরা কখনই বাসুদেবকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবে না। বাসুদেব আব্বাসের কাছে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে। তো বাসুদেব পবিত্রনকে বলে, আমি আমার কাজ করে দিয়েছি, এবার আমার মাকে ফিরিয়ে দিন। পবিত্রন বলে, যেহেতু সে সিসিলিকে পায়নি, তাই বাসুদেবের মাকেও সে কখনই ফিরিয়ে দেবে না, তবে শেষবারের মতো বাসুদেবকে তার মায়ের সাথে দেখা করাবে। তো এরপরে পবিত্রন বাসুদেবকে একটা জেলে নিয়ে যায়। সেখানে গিয়ে লাস্ট সেলটা দেখিয়ে বলে ওখানেই তার মায়ের দেখা পেয়ে যাবে। বাসুদেব সেলের সামনে গিয়ে ভেতরে একজন মহিলাকে বসে থাকতে দেখে। সে ছলছলে চোখে দুবার মা বলে ডাক দিলে মহিলা উঠে আসে। তবে তাকে দেখে বাসুদেব অবাক হয়ে যায় এবং পরক্ষণেই ছুটে বেরিয়ে যায়। পবিত্রন বুঝতে পারছিল না বাসুদেব এরকম কেন করল। আসলে সেলের ভেতরে যে মহিলা বসে আছে সে বাসুদেবের মা না, বরং ওটা বাস টার্মিনালের সেই পাগলিটা যার কাছ থেকে তার মা আইডি কার্ড নিয়েছিল। ঘটনা যেটা ঘটেছিল, ওই দিন শার্লিন সামনাথাকে মারার পরে ব্রোকারের ফোন এসেছিল। বৃদ্ধার বৌমা এবং নাতি আসছে। শার্লিন জেনে নেয় ওরা কয়টার সময় আসবে। শার্লিনের হাতে সময় কম ছিল, তাই সে দ্রুত একটা প্ল্যান বানায়। সে বাস টার্মিনালে গিয়ে পাগলিকে নিয়ে আসে এবং গোসল করিয়ে নিজের একটা ড্রেস পরিয়ে কাজের মেয়ের মতো করে সাজিয়ে দেয়। শার্লিন তাকে বোঝায় একটু পরে যে মানুষগুলো আসবে ওরা তার ছেলেকে মেরে ফেলেছে। পাগলিও তার কথা বিশ্বাস করে নেয়। বাড়ির সামনে গাড়ি এসে থামতেই শার্লিন পাগলির হাতে বন্দুক ধরিয়ে দেয় এবং ব্যাগ নিয়ে পেছনের পথ দিয়ে পালিয়ে যায়। যাবার আগে দেয়ালে শার্লিনের আইডি কার্ডটাও ঝুলিয়ে দিয়ে যায়। এতে তার জায়গায় পাগলিটা ফেসে যায় এবং বৃদ্ধা আর সামনাথা দুটো মার্ডার কেসে তাকে গ্রেপ্তার করা হয়। তো পাগলিকে মায়ের জায়গায় জেলে দেখে বাসুদেব বুঝে যায় তার মা কখনো ধরাই পড়েনি। তবে সে এটাও জানে মাকে কোথায় পাওয়া যাবে। মা সেখানেই আছে যেখানে স্কুলের বাস এসে থামতো এবং যেখান থেকে মা তাকে নিয়ে যেত। মা বলেছিল, আমার যতই দেরি হোক তুই এখান থেকে কোথাও যাবি না, মা তোকে নিতে আসবেই। তাই বাসুদেবের বিশ্বাস মাকে সে এখানেই পাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে সত্যি মা আসে এবং তার কাঁধে হাত রাখে। বাসুদেব ঘুরে দাঁড়ালে মা দেখে তার ছেলে কত বড় হয়ে গেছে। সে বাসুদেবকে বলে, তোকে না বলেছিলাম আমার যতই দেরি হোক এখান থেকে কোথাও যাবি না? বাসুদেব ছলছলে চোখে জিজ্ঞেস করে, মা আমাদের নতুন কাহিনী কি হবে? আর এবারের কাহিনীতে আমার কি নাম হবে? মা তার কানে কানে নতুন নামটা বলে দেয় এবং আবারও শুরু হয় মা ছেলের পরিচয় বদলের খেলা। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমার ভালো মন্দ দিক যেটাই থাকুক না কেন, এটা মা ছেলের নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যারা পুরো দুনিয়াকে একদিকে রেখে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চেয়েছিল। আপনাদের কি মনে হয় ওরা কি তা পেরেছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।